প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছে সরকার, এমন অভিযোগ তুলে বিএনপি দাবি করেছে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপির এসব অভিযোগ অসত্য দাবি করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সমঝোতা স্মারকের সব ধারা না পড়েই এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে। ধারাগুলো খণ্ডিতভাবে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে একপাক্ষিক এবং ব্যর্থ দাবি করে বিএনপি বলছে, এসব চুক্তিতে বাংলাদেশের মানুষের কোনো উপকারই হবে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন যাবে না, ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেনও নেপাল ও ভুটানে যাবে। এতে সুফল পাবে বাংলাদেশের মানুষ। রেল ট্রানজিট কিংবা করিডোর নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজপথের বিরোধী দল বিএনপির এমন পাল্টাপাল্টি বক্তব্য আর অভিযোগের প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারতকে রেল ট্রানজিট, লাভ কি ক্ষতি কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএসএমইউ এর সাবেক ভিসি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার এবং নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয় ভারতকে রেল ট্রানজিট, লাভ কি ক্ষতি কি। প্রথমে শুরু করতে চাই ডক্টর জাহিদুর রহমান, আপনাদের শুরু করতে চাই। আপনাদের জানেন যে প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরের ভেতর দিয়ে 10টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ভেতর দিয়ে কিন্তু বিএনপির প্রতিক্রিয়া দিয়েছে যে যেটি রেল ট্রানজিট দেওয়ার কথা রয়েছে, করিডোর হিসেবে ব্যবহার করার কথা রয়েছে, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি বলছিল স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। একটি দিক। অন্য একটি দিক বলা হয়েছে যে দাবি করছে কোনো কোনো বিরোধী দল যে এর ভেতর দিয়ে যে সেভেন সিস্টার, সেখানে আর্মস পরিবহনের মতো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র, যদিও সরকার সেটা বলেছে যে সেটি ক্লোজে নেই। আপনি কি বলবেন এ প্রসঙ্গে? ধন্যবাদ। আমি গতকাল তথ্য প্রতিমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেটা শুনলাম, তার বক্তব্য খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি। মানে প্রথম কথাটা হচ্ছে, যখন সবচেয়ে বেশি আলোচনা এটা নিয়ে হচ্ছে, আমি দু একটা খুচরো কথা তারপর একটু বলে নিই। যেমন তিস্তা চুক্তি নিয়ে ন্যূনতম কোনো আলোচনা হয় নাই, পানি বন্টন নিয়ে এখন আলোচনা হচ্ছে আমরা এখানে তিস্তার ম্যানেজমেন্ট করব, যেটা কথা ছিল চীনের সাহায্যে, সেটাই ভারত এখন ঢুকতে চাইছে। এবং খেয়াল করে দেখবেন এই তথ্যগুলো আমাদের কাছে কার কাছ থেকে আসলো? জনাব নরেন্দ্র মোদীর কাছ থেকে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটা প্রেস ব্রিফিং হয়েছিল, সেই প্রেস ব্রিফিংয়ে নরেন্দ্র মোদী কন্টেন্টগুলো নিয়ে কথা বলেছেন। ওর মধ্যে এটা ছিল, ওর মধ্যে কানেক্টিভিটির কথা ছিল তাদের ভাষায়, ওর মধ্যে স্যাটেলাইট পাঠানোর কথা ছিল। কিন্তু এই যে যাবতীয় যেসব এমওইউ স্বাক্ষরিত হয়েছে, নতুন 7টার মধ্যে যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রেল নিয়ে, জনাব আরাফাত তথ্য প্রতিমন্ত্রী বলছেন যে ধারা না পড়ে, আমি আমার ব্যক্তিগত আগ্রহে আমি সবসময় চেষ্টা করেছি কোনো কিছু নিয়ে যখন কথা বলতে চাইবো সেটা একটু তলিয়ে দেখার জন্য, এটা আমার একেবারে ব্যক্তিগত চয়েস। আমি ভীষণ খোঁজাখুঁজি করেছি এবং এরপর কয়েকটা পত্রিকা অফিসে যারা এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি ফলো করে, যে আপনাদের কারো কাছে কি এই তথ্য আছে, আপনি আপনার হাউসে খোঁজ করে দেখবেন তো যে এমওইউর কোনো একটা কপি কেউ পেয়েছে কিনা। উত্তর হচ্ছে না। ইটস নট এ পাবলিক ডকুমেন্ট। একটা ডকুমেন্ট যদি পাবলিক না হয়, সেটার উপরে ভিত্তি করে আপনি অ্যাকিউজ করছেন না পড়ে কথা বলছে। আচ্ছা, কেউ যদি না পড়ে কথা বলে থাকে, তার দায়টা আসলে কার? না, এখানে তো মোহাম্মদ আলী সাহেব কিন্তু 3টি ধারা কথা উল্লেখ করে, ধারা 3-এ বলেছে যে রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক সহ বিপজ্জনক আপত্তিকর পণ্য বহন করা যাবে, এটি বলেছেন। তাহলে কেন বলছেন? আসছে সেই জায়গায়। প্রথম কথাটা হচ্ছে, আমি এমওইউ দেখি নাই কি আছে, সুতরাং আমার পক্ষে এখানে কি ট্রাফিক যাবে এটা আমার না বোঝার যথেষ্ট কারণ আছে। এখানে খেয়াল করুন, আমি একটা ওকালতি প্যাঁচের কথা বলি, এখানে অস্ত্র, গোলা বারুদ আছে, কিন্তু সৈন্য লেখা নাই। তার মানে তাত্ত্বিকভাবে সৈন্য যেতে পারে, এমওইউতে কিন্তু সৈন্যর কথা লেখা নাই। আচ্ছা, 3 আর 4 বলছেন, উনি বলছেন, একজন আওয়ামী লীগের মন্ত্রী বলছেন, নেতা বলছেন, এমপি বলছেন, আমরা মূল ডকুমেন্ট না দেখে ওনার কথাকে গ্রহণ করতে কি প্রস্তুত আছে? আমি প্রস্তুত নই।
একেবারেই প্রস্তুত নই। কারণ আমাকে তো আগে, আপনি যদি স্বচ্ছতা থাকতো আপনি সবগুলো এমওইউ পাবলিক করে দিতেন। এগুলো তো কোনোটা স্পর্শকাতর বিষয় না, এটা তো কোনো সামরিক চুক্তি আপনি এক্সপোজ করছেন না, রেল ট্রানজিটের চুক্তি করছেন। আমাদের সামনে এটা নেই কেন? সুতরাং ওনার এই বক্তব্য আমি গ্রহণ করি না। নাম্বার 2 হচ্ছে এখানে এবার ভারত যে আমাদের সাথে চুক্তিগুলো করেছে, মানে তার যে করিডোর, এগুলো মোটেও একটাও ট্রানজিট না। করিডোরগুলো নিয়ে ভারতের পত্রপত্রিকা লিখছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের যে স্ট্র্যাটেজিক একটা চোক পয়েন্ট আছে জিওপলিটিক্সের ভাষায় যেটাকে বলে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এই চিকেন নেক বাইপাস করার জন্য একটা স্পেসিফিক রুটের কথা আমি অনেক জায়গায় বলেছি, এখানেও একটু বলি। চুয়াডাঙ্গার দর্শনা থেকে নীলফামারের চিলাহাটি পর্যন্ত একটা করিডোর দিয়ে আবার ভারতে হলদিবাড়িতে গিয়ে ঢুকবে, এরকম একটা রুট আছে। এই রুটটা ভারতের এক ফোঁটাও দূরত্ব কমায় না, অলমোস্ট প্যারালাল ভারতের সাথে। কিন্তু এটা দিয়ে আপনি যখন যান আপনি আসলে চিকেন নেক বাইপাস করেন। ভারতীয় পত্রপত্রিকা টাইমস অফ ইন্ডিয়া বলছে দোকলাম ক্রাইসিসের সময় যখন এই রাখানে রেলের যে কমিউনিকেশন, সেখানে মিলিটারি এবং সিভিল পরিবহন ডিসরাপ্টেড হয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে এই কানেক্টিভিটি সেটাকে একটা অল্টারনেটিভ তৈরি করবে। তো তাহলে আমরা এই ঝুঁকি আমরা বোধ করব না কেন? এবং আপনি আমার কাছে তথ্য লুকাচ্ছেন। সুতরাং সরকারের জায়গা থেকে ক্রমাগত যখন অস্পষ্টতা এবং মিথ্যা তথ্য, আমি আপনাকে আরও উদাহরণ দিই, যেমন তথ্য প্রতিমন্ত্রী এই যে এটাকে বৃহত্তর একটা এই জোনের কানেক্টিভিটির কথা বলছেন, ভারতের ট্রেন যেমন আমাদের উপর দিয়ে যাবে, আমাদের ট্রেনও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাবে। ভুটানে কোনো ট্রেন নেই। বিবিআইএন বলে 4টা দেশের একটা মানে রিজিওনাল কোঅপারেশন আছে, কিন্তু সড়ক পথে ব্যবহার করতে পারবে না, অনেক জায়গায় পারবে না, আমি আসছি ওই জায়গায়। বিবিআইএন হচ্ছে প্রত্যেকটা দেশের প্রথম, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। বিবিআইএনের যে কোনো ধরনের মোটর ভেহিকল যে ট্রানজিট আছে সেটা থেকে ভুটান 17 সালে নিজকে প্রত্যাহার করেছে। ভুটান বিবিআইএনের এর কোনো কমিউনিকেশনের চুক্তি থেকে সরেই গেছে। তো আপনি বলছেন ভুটানে আমার ট্রেন যাবে বা আমাদের অন্য গাড়ি যাবে, উত্তর হচ্ছে যাবে না। তাহলে এই তথ্যের মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে। নেপালেও আমাদের ট্রেন নাকি নেপালে যাবে। নেপালের সোফার 3টা, নেপালের যে রেলওয়ে, আমি খুব সিরিয়াসলি গতকালই ওনার তথ্যের পর ঘাটাঘাটি করে দেখলাম 3টা ট্রেন লাইন আছে, মানে বিহার থেকে নেপাল পর্যন্ত। নেপালের ভেতরে তার নিজস্ব শহরের মধ্যে কোনো ট্রেন লাইন নেই, আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ নেই। এর কারণেই এর আগে যখন খুব গর্ব করে বলছিল, তথ্য প্রতিমন্ত্রীও বলেছেন আমাদের মোংলা পোর্ট, আমাদের চিটাগং পোর্ট ইউজ করবেন, আপনার আসলে ওর সাথে পরবর্তী কোনো কানেক্টিভিটির কোনো স্কোপ নাই। সুতরাং আলটিমেটলি আপনার সাথে ওদের কোনো ট্রানজিট হবে না। তাহলে শুধু ভারতকেই দিচ্ছেন, আপনি ভারতকে করিডোর দিচ্ছেন। আপনি যখন একটা দেশ আরেকটা দেশের উপর দিয়ে তার নিজের দেশেই আবার যায়, ইটস নেভার আ ট্রানজিট। আমরা যদি নেপালে যাই ট্রানজিট, ভারত যদি আমাদের উপর দিয়ে মিয়ানমারে যায় সেটা ট্রানজিট, কিন্তু ভারত আমার উপর দিয়ে ভারতেই যাচ্ছে, সেটা 7 সিস্টার্সে যাক, সেটা চিকেন নেক বাইপাস করে যাক, এমনকি তেঁতুলিয়াতেও তারা একটা করিডোর চাইছে, সবগুলো করিডোর। সুতরাং ভারত করিডোর চাইছে, এটা ট্রানজিটের কিছু না। এবং রিজিওনাল যে কথাবার্তা বলা হচ্ছে এগুলো বলে আসলে প্রকারান্তরে একতরফা। আচ্ছা, যেটা বলা হচ্ছে বিরোধী দল থেকে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের সিকিউরিটির প্রতি একটা থ্রেট আসবে, তাহলে এটা কিভাবে কেন আসছে আমি সেটা বলি। আমি একটু আগে যে রুটটার কথা বলেছি, ধরুন আমরা ধরে নিই তাত্ত্বিকভাবে, আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি 17 সালে ভুটানের ওই যে দোকলাম যে এরিয়াটাতে, সেখানে চাইনিজ মিলিটারি আসে, ইন্ডিয়ান মিলিটারি গিয়ে প্রায় 2 মাসের মতো স্ট্যান্ড অফ ছিল সেখানে। ভারতের সাথে কিন্তু চায়নার একটা ইম্পেন্ডিং ওয়ার আছে। আপনি খেয়াল করুন, লাদাখে মানে তারা হাতাহাতি করে মারা, যেহেতু তাদের গুলি করার ব্যাপারে ব্যারিয়ার আছে, হাতাহাতি মারামারি করে ভারতের 20 জন, চায়না স্বীকার করে তাদের 4 জন মারা গেছে। এবং কয়েক হাজার মানে বর্গ কিলোমিটার জায়গা এখনো চীনের দখলে আছে। চীন ভারতের একটা রাজ্য অরুণাচলকে এক্সিস্টই করে বলে স্বীকার করে না। চীন তার ম্যাপের মধ্যে নিজের দাবি করে, ওর ম্যাপে ওটাকে দেখিয়ে দেয়। সো ভারত চায়নার মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে এবং যুদ্ধ লেগে যেতে পারে। যখন যুদ্ধ লেগে যাবে আপনি তখন আমার উপর দিয়ে তো আসলে এই যাবতীয় জিনিসপত্র পার করবেন। সুতরাং আপনি বলতে চাইছেন যে বাংলাদেশ অর্থাৎ এর সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে। যখন আপনি শিলিগুড়ি করিডোর রিস্কে পড়ে, বাংলাদেশের উপর দিয়ে 7 সিস্টার্সে সব কিছু না, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি সর্বশেষ প্রশ্ন আপনাকে করি। সরকারের পক্ষ থেকে অনেক এক্সপার্টিস বলছেন যে যেহেতু এখন ইউরোপেও কিন্তু কোনো বর্ডার নেই, যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুতরাং এই যুগে অর্থাৎ যে কানেক্টিভিটির যুগে অর্থাৎ এটি কোনো সংকট সৃষ্টি করবে না। সেটা এই জায়গাটার মধ্যে প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এই কথাটা বলেছেন যে ইউরোপে চলে যায়। আমি কি ভারতের উপর দিয়ে পাকিস্তান, মুক্তা বললাম আমি পাকিস্তান কেন যেতে চাই? আমি যেতে চাই, আমি পাকিস্তান যেতে চাই, আমি আফগানিস্তান যেতে চাই, আমি আফগানিস্তান যেতে চাই, আমি আফগানিস্তানও যেতে চাই। আমি কি পারছি? আমি এই 22 কিলোমিটার ক্রস করে কি নেপাল ভুটান যেতে পারছি না। তো সুতরাং ইউরোপের আলাপ এখানে আনা অর্থহীন। কারণ আমি দেখছি আমার ঠিক আছে পাকিস্তান আফগানিস্তানে আপনার বিরাট টেনশন আছে, ওইদিকে আপনার শত্রু রাষ্ট্র আছে, আমি নেপাল। তো সুতরাং ইউরোপের সাথে এই তুলনা হয় না, কারণ এটা আপনি আমাকে অন্যান্য দেশের সাথে, আমি মানি
দক্ষিণ এশিয়ার সাথে মিয়ানমার, চায়না সব মিলে যদি আমাদের এই বর্ডারের এই রেস্ট্রিকশনগুলো কমে কানেক্টিভিটি রিয়েলি হতো, তাহলে আমাদের জন্য সেটা ভালো হতো। ট্রান্স এশিয়ান রেলওয়ে হ্যাঁ, সেগুলো যদি হতো ভালো হতো। এটা সেটি না, এটা সেটি না। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। নুরজাহান বেগম মুক্তা, আপনি বলুন যে যেটি জাহিদুর রহমান তুলে ধরেছেন, যে অর্থাৎ যে চুক্তিগুলো হয়েছে এগুলো যদি সরকার যে কথা বলছে, বিরোধী দল যে কথা বলছে, সমঝোতা স্মারক এবং চুক্তি যেগুলো যাই হোক না কেন, সেগুলো কেন ট্রান্সপারেন্ট ওয়েতে সেগুলো তুলে ধরা হলো না? যে আজকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে বলে সরকার দাবি করছে, অর্থাৎ তথ্য প্রতিমন্ত্রী বলছেন যে এটি ভুল বোঝানো হচ্ছে, জনগণের বিভ্রান্ত করা হচ্ছে। সেক্ষেত্রে কেন এই চুক্তিগুলো পাবলিক করা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে দুজন বিশিষ্ট আলোচক, ওনারা দুজনেই আমার খুব প্রিয় মানুষ, এবং আর টিভির দর্শকদেরকে। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমাদের জাহিদ ভাই খুব প্রিয় মানুষ, আমাদের বেশ বাকপটু। তো আমার মনে হয় উনি কিন্তু একজন চিকিৎসক। হ্যাঁ, উনি ঢাকা মেডিকেল থেকে সরকারি খরচে, হ্যাঁ, সরকার ওনাকে ডাক্তার বানাতে প্রচুর টাকা খরচ করেছে, কিন্তু ওনার সেই ডাক্তারি বিদ্যাকে উনি ব্যবহারিক জীবনে কাজে না লাগিয়ে উনি এখন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কথা বলতে এসছেন। আসলে তো একটু উলটপালট হবেই কথাবার্তা, তাই না? তো আমার মনে হয় চিকিৎসা পেশায় ফিরে গেলে ওনার জন্য আরো ভালো হতো। আমি প্রথম কথা বলি, আওয়ামী লীগের একটা ব্যাপার হলো কি, ওই যে একটা কথা আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আওয়ামী লীগ যদি এটা করে তাতেও আওয়ামী লীগের দোষ, ওইটা করে তাতেও আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের সাথে কি শুধু ভারতের সুসম্পর্ক? আওয়ামী লীগের সাথে তো চায়নারও সুসম্পর্ক, সেটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না। চীনের সাথে সবচাইতে বেশি অর্থনৈতিক সম্পর্ক বাংলাদেশের এখন। আর ইয়ের সাথে সম্পর্ক কি? ভারতের সাথে আমাদের সম্পর্ক হলে আমাদের অভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের গভীরতর বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং আমাদের যে সাংস্কৃতিক উত্তরাধিকার, এগুলো কিন্তু সব আমাদের সেম। প্লাস আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ভারতের যে ভূমিকা ছিল, আমাদের 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়া, রক্ত দেওয়া আমাদের জন্য, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের যে আত্মদান, সেটা তো আমরা বলতে পারি না। যাই হোক, তারপরও সবচেয়ে বড় কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, সে ভারতে হোক আর যেই হোক, উনি কারো সাথে কোনো নো কম্প্রোমাইজ। না, দেশের স্বার্থের ব্যাপারে বলুন যে বাংলাদেশের কি লাভ হতে পারে এই যে যেটা আমি বলছি কথা বলছে, কেউ বলছে। হ্যাঁ, না, আমি এজন্যই বলছি, যারা আজকে অপপ্রচার করছে, দেখা যায় রাজনীতিতে কোনো ইস্যু যখন না পায়, কিছু আর পাচ্ছে না, তখন ওই যে নাই কাজ তো খইভাজ, এরকম অবস্থা, যে ভারত ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। ভারত জুজুর ভয়, ভারত এই বাংলাদেশকে গিলে খেয়েছে, বাংলাদেশ নিয়ে যাবে, বাংলাদেশ ভারতকে সব দিয়ে দিয়েছে, ইত্যকার সব ইস্যু চলে আসবে তখন, যখন রাজনীতিতে কোনো ইস্যু থাকবে না। আপনি দেখবেন ভারত ইস্যুটা প্রবল হয়েছে কখন? 7ই জানুয়ারির নির্বাচনে যখন জননেত্রী শেখ হাসিনার সরকার বিপুল ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসীন হলো, তখনই কিন্তু ভারতের বিষোদ্গারটা শুরু হলো। এবং আমাদের, আপনি আরো খেয়াল করবেন কিনা, আমাদের বর্তমানে ভারতে যে বিজেপি সরকার থার্ড টাইম এই নিয়ে এক নাগাড়ে ক্ষমতায় এসেছে, আসার পরে বহির্বিশ্বে শুধুমাত্র বাংলাদেশের সরকার প্রধান শুধুমাত্র ভারতে সফর করেছে, এই প্রথম, মানে বিজেপি সরকার সর্বশেষ ক্ষমতায় আসার পরে। তার মানে বাংলাদেশকে তারা কিভাবে যে মূল্যায়ন করে সেটা সম্পূর্ণ অন্যরকম। এখন আমি আপনাকে বলি, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যে 10টি সমঝোতা স্মারক হয়েছে, সবগুলা আমার কাছে তথ্য উপাত্ত সহ এখানে আছে। দেখুন, সবগুলা বলতে গেলে তো অনেক সময় আপনি বলেছেন যে বিভ্রান্ত করছে কিংবা জুজুর ভয় দেখাচ্ছে, তাহলে এগুলো কেন জনসমক্ষে কেন তুলে ধরা হচ্ছে? আপনি বলেন যে এত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, তাহলে জনসমক্ষে কিছু বিষয় যেটা আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে কখন? সেই জাতির পিতা বঙ্গবন্ধু যখন দেশটি স্বাধীন করলেন, ওনার নেতৃত্বে যখন স্বাধীন হলো, তারপরে উনি 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 96 সালে, তারপরে 2009 থেকে এই পর্যন্ত একটানা। আপনি নিজেই বলেন, একজন সাংবাদিক, আপনি প্রথিতযশা, আপনি কি নিজে জানেন না যে এই ভারত জুজু ভয় সেই কবে থেকে চলছে? বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে যখন সরকার গঠন করলেন, যখন সরকার পরিচালনা শুরু, তারপর থেকেই তো ভারত জুজুর ভয় শুরু হয়েছে। বাংলাদেশ ভারত হয়ে গিয়েছে, এই প্রকাশ করছে না, সেই প্রকাশ করছে না, ওই প্রকাশ করছে না। তো বাংলাদেশ কি ভারত হয়েছে? এখন সরকার কি প্রকাশ করবে না করবে, সরকার কি বলেছে যে কোনো কিছু প্রকাশ করবে না? আমাদের তথ্য প্রতিমন্ত্রী বিস্তারিত বলেছে, এবং কি কি আলোচনা হয়েছে, কি কি সমঝোতা স্মারক হয়েছে, সবকিছু তথ্য উপাত্ত আমার কাছে আছে। আপনি যদি জানতে চান আমি বলতে পারি। কিন্তু 10টা সমঝোতা স্মারক হয়েছে, এবং আরো আমাদের মেডিকেল ই ভিসার ব্যাপারে হয়েছে, এবং আরো হয়েছে, আমি আপনাকে রাজশাহী কলকাতা নতুন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে কথা হয়েছে, এরকম আরো বহু। কিন্তু আপনি বলেন যে রোহিঙ্গাদের ব্যাপারে একটা মতামত আছে যে ভারত
সেই পরিমাণ বাংলাদেশকে সহযোগিতা করেনি আন্তর্জাতিক ফোরামে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? না দেখুন, ভারত যে এখানে চায়নারও একটা ভূমিকা আছে রোহিঙ্গাদের না, ব্যাপারে। ভারত আমি তো মনে আমাদের করি। অবিচ্ছেদ্য অংশ বলে অবশ্যই, আপনারা দাবি অবশ্যই। করছেন, ভারত- তাহলে সেটি ভারত কি- ভারত ভারত বাংলাদেশকে অসহযোগিতা করেছে এটাও আমি বলবো না, তবে হ্যাঁ অসহযোগিতা করেছে এটা আমি বলবো না, তবে হ্যাঁ তবে সহযোগিতা করেছে? সহযোগিতা করার ইচ্ছা ভারতের আছে এবং ভারত করবে সহযোগিতা। তবে এখানে মেইন যারা মানে গুটি চালা যেটাকে বলে, আমার মতে আমি যেটা বলতে বাধ্য হচ্ছি, চায়নার হাতে অনেক কিছু আছে। কারণ চায়নার ইশারা ইঙ্গিত ছাড়া কিন্তু মিয়ানমার চলে না। চায়না যেভাবে বলবে মিয়ানমার সেভাবেই করবে। সে চায়নার সাথেও তো আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, তা আমাদের সাথে কিন্তু সম্পর্ক। আজকে আপনি ভারতের রাজনীতি নিয়ে যে শিরোনামে যে টকশোটা করছেন, আচ্ছা, সেটা যদি- আপনি বলুন যে জুনাইদ মুক্তা, এই যে ট্রানজিটের যে সুবিধার কথা বলা হচ্ছে, এটি কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 96-2000, তখন কিন্তু এই ট্রানজিটের প্রসঙ্গ উঠেছিল এবং ব্যাপক বাংলাদেশে আন্দোলনটা হয়েছিল। তাহলে সেটি কি এখন বাস্তবায়ন হতে না, যাচ্ছে? এখন কি বাংলাদেশে আপনি কোনো আন্দোলন দেখছেন না তো। কারণ এই পৃথিবীটা গ্লোবাল এবং দিনে দিনে পৃথিবী ছোট হয়ে আসছে কমিউনিকেশনের মাধ্যমে। সবাই না, সবার ছোট সাথে হয়ে যোগাযোগ আসছে করতে সেই পারছে। মানে সবাই বাংলাদেশ যেটা বিরোধী দল বলছে যে বাংলাদেশ শুধু সুযোগ সুবিধা দেওয়ার ভেতর দিয়েই কি পৃথিবী ছোট হয়ে আসার বাংলাদেশ, যুক্তি আমি মনে করি চলে? বাংলাদেশ ভারত থেকে যা অর্জন করেছে, আপনার স্থল সীমান্ত চুক্তি, আপনার তারপরে ইয়ে নিয়ে সমুদ্র সীমা অর্জন করা, ছিটমহল বিনিময় থেকে শুরু করে গঙ্গা চুক্তি, আওয়ামী লীগ সরকার আমলে যত কিছু অর্জন করেছে ভারত থেকে আর কোন সরকার, বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন, কেউ অর্জন করতে পারে নাই। শুধু আওয়ামী লীগ যা অর্জন করার করেছে। আজকে বলা হয় যে ওনারা বলেছেন যে ভারতের ট্রানজিট রেল ট্রানজিট চুক্তির মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের রেলে, এটা তো সত্য কথা। এর মধ্যে দিয়ে বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারত নিজেদের ভূখণ্ডে যেতে পারে। আবার পাশাপাশি কি হবে, বাংলাদেশ রেলে ভারতের ভূখণ্ডে ব্যবহার করে যেতে পারবে নেপাল, ভুটানে। উনি আবার শুরু করে দিয়েছে ভুটানের রেলপথই নাই, আবার বলছে নেপালেও নাকি নাই। তা এখন উনি তো না এখন উনি তো সব বলেই দিচ্ছে। তা সরকার তো এখনো কি রেলপথ গিয়েছে? এখনো সরকারকে সেই সময়টা তো দিতে হবে। আপনি এখনই বলে দিলেন কিছু নাই। সরকার যে সমঝোতা স্মারক করেছে সেটা কি না বুঝে করেছে? আপনারাই সবকিছু জানেন। এই জন্যই তো বললাম ডাক্তারি বিদ্যা লেখাপড়া করেছেন, গিয়ে জনগণের সেবা করেন। ওই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আমাকে আরেকটু বলতে দেন। দেখুন আরেকটি কথা আছে, আপনারা বিজ্ঞ তিনজন পণ্ডিত ব্যক্তি আছেন, আমরা আসবো আপনার কাছে। আরেক মিনিট আমি আরেকটা কথা বলি, এই পর্যায়ে শেষ করি। সেটা হলো পাশে কিন্তু অনেক বড় ডাক্তার আছেন। না বুঝছি, এই যে একটা কথা, দুইজন ডাক্তার আছেন উনি আপনারা। কিন্তু ডাক্তারি পেশাতেই আছেন। আমি একটা যে কথাটা, এইটা উনি কিন্তু আমার কথা ভুলাই দিচ্ছে। দেখুন ইউরোপ কৌশলে ভুলিয়ে দিচ্ছে। 26টা দেশ প্রায় ইউরোপ। ইউরোপের কি কোনো বর্ডার আছে নাকি? ইউরোপ কি এক দেশ থেকে আরেক দেশে কি যায় না ইউরোপের লোকজন? সেখানে কি কোনো ভিসা লাগে? কিন্তু এখানে জনাব নুরুল আমি বলছি যে ভারতে সেখানে কি এক দেশ আরেক দেশকে দখল করে? বাংলাদেশের মানুষের অনেক অভিযোগ আছে যে বাংলাদেশের মানুষের অভিযোগ নাই। ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের নানা রকম কড়াকড়ি আলোপ করে এবং তারা প্রলং করে প্রসঙ্গ আছে। ভারতের ভিসা দেওয়ার কড়াকড়ি ব্যাপার কেন হয়েছে? বিএনপির আমলে 2001 থেকে 2006 পর্যন্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল ছিল অত্যন্ত মানে কি বলা যায় অস্থিতিশীল একটা জনপদ। 10 টাকা অস্ত্রের পাচারের কথা আপনি নিশ্চয়ই জানেন। যার কারণে ভারত এই বাংলাদেশ থেকে, বাংলাদেশে বিএনপি নামক দল আছে, জামায়াতে ইসলামী আছে, কারা যাচ্ছে কারা না যাচ্ছে, ভারত নিশ্চয়ই তার সার্বভৌমত্বের ব্যাপারে তারা সতর্ক থাকবে, আমরা যেরকম থাকি আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে। তো ভিসায় তারা কড়াকড়ি করতেই পারে, কিন্তু মেডিকেল ভিসাতে তারা কড়াকড়ি করে নাই। অতএব আমি বলবো, দেখুন আজকে টকশোতে অনেকে কথা বলার স্বার্থে কথা বলে, কিন্তু আমি মনে করি ভারত থেকে আমরা যা কিছু অর্জন করেছি এবং শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু অর্জিত হবে। আর এখন যা কিছু ছড়ানো হচ্ছে এগুলো প্রোপাগান্ডা ছাড়া কিছু না, এবং জনগণ কিন্তু এগুলো খাচ্ছে না। আগে যেরকম জনগণকে বুঝাইতো বাংলাদেশ ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, বাংলাদেশের মসজিদে উলুধ্বনি শোনা যাবে, কোনোটাকে সঠিক হয়েছে হয় নাই। অতএব সেই জুজুর ভয় এখন আর দেখিয়ে লাভ নাই, জনগণ এখন অনেক সচেতন। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে ডক্টর শহীদুল রশিদ, অধ্যাপক ডক্টর শহীদুল রশিদ। আপনি বলুন যে এই যে বিতর্কটা বিভিন্ন সময় ছিল এবং যেটি নূরজাহান বেগম মুক্তা বলেন যে ভারত বিরোধিতা বা জুজুর ভয় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ছিল বাংলাদেশে, অর্থাৎ তিনি রাজনীতি হয়েছে যেটা উনি বলবার চেষ্টা করেছেন, ফারাক্কা চুক্তি, নানা রকম বিষয় নিয়ে কিন্তু ভারতের একটা বিষয় নিয়ে রাজনীতি এখানে হয়েছে। তা আপনি কি মনে করেন যে এই চুক্তির ভেতর দিয়ে অর্থাৎ এটি কি শুধু ভারত বিরোধিতা না আসলে বাস্তবসম্মত কোনো দিক আছে? আপনি কি মনে করবেন? ধন্যবাদ। আপনি যেভাবে বললেন যে দীর্ঘদিন থেকে ভারত বিরোধিতার একটা রাজনীতি এই দেশে চর্চিত হচ্ছে, এটা আসলে দুর্ভাগ্যজনক। যে দেখেন আমাদের দেশের রাজনীতির অনেক সংকট আছে, কিন্তু আমরা সেই দিকে কখনোই দৃষ্টিপাত না করে বরং রাজনীতি মানে কি,
মানুষের কনফিডেন্স তৈরি করা, মানুষকে সাথে নেওয়া, জনসমর্থন নেওয়া। 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এত বড় দেশ, পপুলেশনের দিক থেকে ভারত নাম্বার 1, নাম্বার 2 চায়না, কিন্তু বাংলাদেশও প্রথম 10-এর ভিতরে। কাজেই দেখেন, এত বড় একটি দেশ জনসংখ্যার বিবেচনায় এই দেশের মানুষকে একটা সমঝোতা চুক্তি বলেন বা একটা আপনি রেলওয়ে ট্রানজিট বা কানেক্টিভিটি চুক্তির কথাই বলেন, যে নামেই বলেন, এই চুক্তিটা কি এই গোটা বাংলাদেশের রাজনীতিতে মুখ্য আলোচনার বিষয়? নিশ্চয়ই নয়। আমি যে কথাটি বলতে চাই, আজকে দেখেন, যেটি উনি বললেন বা উনিও বললেন, আপনি শুরুতে বলেছেন যে ইউরোপে, আমি একবার জার্মানি থেকে ইটালি গিয়েছিলাম, আমি ট্রেনে কখন ভিয়েনা পার হয়ে, মানে অস্ট্রিয়া পার হয়ে কখন ইটালি গেলাম কেউ একবার জিজ্ঞেসও করে নাই। আমি একবার ফ্রান্স থেকে বেলজিয়ামে গিয়েছিলাম, ওখানে কিভাবে ট্রেনে বা বাসে যাওয়ার পরে কখনোই কোনো রকম চেক আপ পর্যন্ত হয় না যে আমি কোন দেশের নাগরিক, আমার ভিসা আছে কি, পাসপোর্ট আছে, এই কথাটাও জিজ্ঞেস করে নাই। তার মানে আমি বলতে চাই যে প্রতিবেশীর সাথে সারা পৃথিবী জুড়ে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা খুব জরুরি এখন। আপনি যে পণ্য বর্জনের কথা, নানা বিষয়, ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়, চায়নার সাথে ভারতের বৈরী থেকে আজকে কম। আমাদের ডাক্তার জাহিদ সাহেব বললেন যে তাদের বৈরিতার রূপটা কি, কত কঠিন। সেইখানে চায়নার সাথে ভারতের বাণিজ্য এত বেশি পরিমাণে হয়, বিশাল অঙ্কের, এবং ভোগ্যপণ্য, এমনকি গার্মেন্টস সামগ্রী পর্যন্ত তারা বাণিজ্য করে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে তো ঐতিহাসিক, আনডাউটেডলি কালচারালি রিলেটেড। মুক্তিযুদ্ধে আমাদের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, এটি তো নতুন করে বলার কিছু নেই। আজকেও আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা চলমান। তো সেইখানে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বরং বাইলেটারালি কাজে লাগাতে হবে দুই দেশের সমৃদ্ধির জন্য। আমি বলছি না যে বাংলাদেশের শুধু সমৃদ্ধির জন্য বা শুধু ভারতের সমৃদ্ধির জন্য না, দু দেশের জন্যই সুবিধা হবে। আপনি দেখেন, আপনি যদি গম আমদানি করতে ইউকে থেকে বা রাশিয়া থেকে, আপনি বলি যে তাহলে আপনি বলছেন যে দুই পক্ষই লাভবান হবে, দুটি দেশই bilateral, কিন্তু তাহলে বাংলাদেশের সরকার কি এখানে, অনেকে বলবার চেষ্টা করেছেন যে তাহলে তার এই চুক্তিগুলা অর্থাৎ সমঝোতা স্মারকের বিষয়গুলো কেন জনসমক্ষে বলা হচ্ছে না, দ্বিতীয়ত কি কি উপকার হবে, এই বিষয়গুলো কেন পুঙ্খানুপুঙ্খরূপে কেন উপস্থাপন করা? আনডাউটেডলি দিস শুড বি এক্সপোজ টু কমন পিপল। এই জিনিসটা আসলে মানুষের সামনে পাবলিকলি আসা উচিত, এবং আসতে হবে। আপনি যদি জনস্বার্থে চুক্তি করে থাকেন অথবা সমঝোতা স্মারক স্বাক্ষর করে থাকেন, তাহলে তো মানুষের সামনে আনতেই হবে, এবং আমি বিশ্বাস করি এটা আনা হবে। না আনার কোনো সঙ্গত কারণ তো নেই, নিশ্চয়ই আনা হবে। তো সেইখানে এই যে ভারতের সাথে আনা হবে, যেখানে এখন একটা ভুল বোঝাবুঝি রাজনীতি যেখানে হচ্ছে, অনেকে দাবি করছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে কেন আনা হচ্ছে না? আমি সেই কথাটাই বলতে চাই। আমার ধারণা এটি যে শুধু বিরোধী পক্ষ থেকে রাজনীতির একটা, ধরেন, যেটি রাজনীতির বিশেষ ফোকাল পয়েন্ট হওয়া উচিত ছিল আজকের দিনের আলোচ্য বিষয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো যে আমার দেশের সাধারণ শ্রমিকরা বিদেশ থেকে টাকা আর্ন করে, আমি দেখেছি গত 47 মান্থে, অর্থাৎ গত 4 বছরে, এই গত মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসছে বাংলাদেশে। এই যে ফরেন কারেন্সিগুলো আসে এবং IMF থেকে লোন নিয়ে আপনি রিজার্ভ বাড়াচ্ছেন, সেইখানে বাংলাদেশের টাকা আবার বিদেশে চলে যাচ্ছে, লোপাট হচ্ছে, বিদেশে বাড়ি করছে, গাড়ি করছে, কত কিছু করছে। এবং শুধু তাই নয়, এই যে বর্তমানে সামগ্রিক আমরা কিছু কয়েকজন ব্যক্তির, সাবেক আইজি থেকে আরম্ভ করে বেশ কয়েকজনের যে লোপাটের যে বিশাল অঙ্কের হিসাব দেখছি, আজকে দেশে তো ক্রাইসিস। সেটি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে যারা দুর্নীতি করবে তাদের কোনো ছাড় নেই। তাহলে হোয়াট ডাজ ইট মিন? আজকের পলিটিক্সটা হওয়া উচিত যে বাংলাদেশের যে আমাদের সম্পদ, এটা ন্যাশনাল প্রোডাক্টই হোক, জিডিপির আমাদের নিজস্ব উৎপাদনের থেকে হোক, বা বাইরের থেকে আমাদের শ্রমিকরা আনুক, বা আমি বলছি না যে লোন আনতে হবে। লোন কেন আনতে হবে? মাথা পিছু লোন আমাদের লক্ষ টাকার চেয়ে বেশি হয়ে গিয়েছে। তো আমরা তো চাই যে বাংলাদেশ স্বনির্ভর হোক। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। বঙ্গবন্ধু নিজে বলেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাই বলছেন যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ জাতি, নিজের পায়ে দাঁড়ানো, বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ানোর মতো জাতি। যদি তাই করতে হয়, তাহলে আপনি যদি দেশের এই টাকা যদি লুট করে নিয়ে যায় কিছু কয়েকজন ব্যক্তি, তাহলে তো দেশ সাধারণভাবে শুধু ক্ষতিগ্রস্ত নয়,
দেউলিয়া হয়ে যাবে। সেইখান থেকে যদি রক্ষা করতে হয় তাহলে দেশপ্রেমিক রাজনীতিকদের আজকে সঠিক মানে আপনি বলতে চাইছেন যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, আসলে রাজনীতি হওয়া দরকার ছিল। আলোচনার বিষয় হওয়া উচিত ছিল সেটি, কিন্তু আপনি দেখেন, আপনি যেটা বললেন যে সরকার কিছু বলছে না কেন, সরকার অখুশি হওয়ার তো কিছু নেই। আপনি যদি রাজনীতির জনমত তৈরি করার, জনগণের আকাঙ্ক্ষার বিষয়কে বাইপাস করে যদি অন্য ইস্যুকে রাজনীতির ফিল্ডে এনে দিতে পারেন, তাহলে সরকারের তো পলিটিক্যালি কোনো লস আছে বলে আমি মনে করি না। আজকে এটি আমাদের তথ্য প্রতিমন্ত্রী হোক বা অন্য কেউ হোক বা অন্য রাজ্যে বাহাস করতেছে, এই বাহাস পর্যন্ত যদি থেকে যায়, বায়বীয় রাজনীতি থাকে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতিটা হওয়া উচিত ছিল সেটি যদি সামনে না থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী, কিন্তু সুবিধা পাবে এই সস্তা যারা দেশপ্রেমিক রাজনীতি না করে সুবিধাবাদী রাজনীতি করে সেই না, তাহলে রাজনৈতিক দল এবং এই যে ট্রানজিট যেটা হচ্ছে করিডোর এবং যেটা অনেক ট্রান্সপারেন্সির অভাব আছে বলে অনেকে মনে করছেন, তিনি এর ভেতর দিয়ে কি আপনি মনে করেন যে পাবলিক পারসেপশন বা ধারণার ক্ষেত্রে বিরোধী দল যারা আছে বাইরে তারা জনগণকে সংগঠিত করে আন্দোলনের দিকে চলে যেতে পারে? একবার হয়েছিল যেমন এটা করতে পারলে তো ভালো হতো, কিন্তু সেটা পারবে না। সেটা কেন পারবে না আপনাকে আমি বলি। দেখেন, শুধু বাংলাদেশ নয়, আপনি চায়নার সাথে এত বৈরিতা ভারতের, চায়না থেকে আমদানি একদিনের জন্য বন্ধ হয় না। আমেরিকার সাথে এত স্যাংশন দিচ্ছে আমেরিকা চায়নাকে, কিন্তু আমেরিকাতে আপনি যাবেন, ভোগ্যপণ্য থেকে আরম্ভ করে প্রচুর উপাদান পাবেন যেটি চায়নাতে তৈরি। একইভাবে আমি এই কয়েকদিন আগে আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, একটা টুপি কিনতে গেলাম, সেটা চায়নার, সব কিছুই চায়নার। হোয়াই নট দিস? বাংলাদেশের শ্রমিকরা কী করে? রাস্তা ঝাড়ু দেয়, কাজ করে, শ্রমিকরা কাজ করে। ধন্যবাদ আমাদের বাঙালি ভাইদেরকে, আমি সাধুবাদ জানাই, তাদেরকে সালাম জানাই যে কষ্ট করে শ্রম দিয়ে টাকা উৎপাদন করছে। কিন্তু আপনার বাংলাদেশ সেকেন্ড গার্মেন্টস এক্সপোর্টার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যদি তাই হয় তাহলে হোয়াই নট ইট ইজ বিং অ্যাভেলেবল ইন সৌদি আরেবিয়া? কেন পাচ্ছি না আমরা? এই ঘাটতিটা কিসের জন্য? এই ঘাটতিটা হলো যে আমাদের দেশে উৎপাদনের চাকা থেকে না, শহীদুল্লাহ শিকদার, আমি আবারও আসবো আপনার কাছে বিরতিতে। আমি শুধু একটা কথা বলছি যে উৎপাদন থেকে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে, রপ্তানি বাণিজ্য থেকে আরম্ভ করে, এটি দেশের জন্য কিভাবে বেশি লাভবান হবে সেই দিকে নজর না দিয়ে আমরা সস্তা রাজনীতির দিকে নজর না, কিন্তু এই করিডোরে আমাদের কি লাভ হবে সে প্রসঙ্গে আপনি বলবেন। একটি বিরতিতে যেতেই হচ্ছে আমাদের। দর্শক, নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় ভারতকে রেল ট্রানজিট, লাভ কি ক্ষতি কি। ফিরছে আলোচনায়। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আবারও যাচ্ছি। এই যে অনেকে বলবার চেষ্টা করেছেন যে যেহেতু একটা গ্লোবালাইজেশনের যুগ, বাংলাদেশ লাভবান হবে, অর্থাৎ একপক্ষী বিষয়টি নয়, সেক্ষেত্রে কেন বিরোধিতা করছে? এটি কি রাজনীতির জন্যই শুধু বিরোধিতা করছে, না কী কারণে? আমি এই জায়গাটার সাথে নীতিগতভাবে একমত। আগের বারও বলেছি যে ইউরোপে যা হয়েছে, ইউরোপ নিয়ে যেভাবে আমাদের এখানে উদাহরণ দেওয়া হয়, আমরা যদি সেরকম একটা পরিস্থিতি হতো এটা ভালো ছিল। কিন্তু যে দেশটার সাথে আছি আমি অনেকের কাছে ছোট মনে হবে, আমি এরকম একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর আমি অনেকগুলো ঘটনা বলবো। এই যে আমরা আজকে টিভি চ্যানেলে বসে ভারত নিয়ে আলাপ করছি, ভারতের ট্রানজিট নিয়ে, এই আলাপটা ভারতের বেশিরভাগ লোকজন, অন্তত বাংলাভাষী যে জায়গায় যে মানুষগুলো আছে, তারা হয়তো ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে দেখতে পারবে, কিন্তু ভারতের আমাদের টিভি চ্যানেল তো দেখানো হয় না। তাদের টিভি চ্যানেল, মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের চ্যানেল মিলে প্রায় 100 টিভি চ্যানেল আমাদের এখানে চলে। আমরা এই সরকারের স্বর্ণ সময়, যে সরকার দাবি করে এত ভালো সম্পর্ক ছিল না, প্রতিবার যখন গেছে, মন্ত্রীরা গেছে, মন্ত্রীদের কাছে বলা হয়েছে চ্যানেল দেখানো হবে, এবং নানা রকম, ওই যে আমরা বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে বলি না, ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার, এরকম ব্যারিয়ার তৈরি করে বাংলাদেশের কোনো চ্যানেল দেখা যায় না। কিছুটা সময় নাকি বিটিভি দেখা যায়, এবং এই হচ্ছে পরিস্থিতি। সো সেই দেশটার সাথে আমরা ইউরোপের তুলনা করছি। তাহলে আমরা দেখি কেন? অর্থাৎ দেশের জনগণ কেন দেখে তাহলে ভারতের? এটা জনগণের জায়গা, জনগণের যদি মনে হয়। কিন্তু আমি যেটা বলছি, আমাদের জনগণের তো রাইট টু চুজ আছে। ও দেখার জন্য আমার সামনে আছে, আমি ইচ্ছে হলে দেখবো, না হয় দেখবো না। ভারতের জনগণের সামনে কিন্তু চয়েসটা আমরা দিতে পারি নাই। জাস্ট একটা টিভি চ্যানেল আপনি দেখতে দেন না। এরপর আমি আরো কয়েকটা জায়গায় আসি। সীমান্ত হত্যা করছেন আপনি, প্রধানমন্ত্রী ফেরার 24 ঘন্টার একটু বেশি সময় পর, 48 ঘন্টার আগে বর্ডার কিলিং হয়েছে। এই বর্ডারে, ওখানেও নাকি আলোচনা হয়েছে বর্ডার সীমান্তে হত্যা মানে শূন্যে নামিয়ে আনা হবে। এই রকম অসংখ্য আমাদের বাণিজ্য ঘাটতি আছে। এবং যেটা জনগণের কাছে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে, এটা ওনারা হয়তো মানবেন না, যে আমাদের
অভ্যন্তরীণ রাজনীতি এবং আমাদের গণতান্ত্রিক যে প্রসেস সেটাকে ভারত নষ্ট করছে, বাংলাদেশকে একটা স্বৈরতান্ত্রিক দেশ বানানো তার স্বার্থে সে কাজ করছে। সো এটা নিয়ে আলাপ করছি। তার চাইতে জরুরি কথা, আপনি ইউরোপের আলাপ করছেন, আমি যদি এই প্রশ্ন করি ভারতকে আমাদের সার্বভৌমত্বকে স্বীকার করে কেন বলছি? ভারতের নতুন পার্লামেন্ট যখন তৈরি হলো তখন ওখানে অখণ্ড ভারত একটা মানচিত্র আছে, ওরা অস্বীকার করছে, ওরা বলছে আমরা অশোকের ভারত দেখিয়েছি। এটা একেবারে ডাহা মিথ্যে কথা। তার প্রমাণ হলো ওই মানচিত্রটা ছবি, নিশ্চয়ই ছবি তুলে ভারতের বাণিজ্য মন্ত্রী টুইট করেছেন, স্বপ্ন একটাই, অখণ্ড ভারত। আরও একটু বড় নেতার কথায় যাই, বিজেপি যে সংগঠনটার সন্তান, সেই মাদার সংগঠন আরএসএস এর যিনি চিফ এখন আছেন মোহন ভাগবত, ওনার অসংখ্য বক্তব্য আপনি অখণ্ড ভারত নিয়ে পাবেন। উনি বলেছেন যে বাংলাদেশের তো বটেই, পাকিস্তান সহ আফগানিস্তানের একটা অংশ, নেপাল, ভুটান, কারো কোনো এক্সিস্টেন্স নাই, এটা অখণ্ড ভারত হবে। কে বলছেন? মোহন ভাগবত বলছেন। যে কেউ সার্চ করুন দেখবেন। সো ওই ভারত যে বাংলাদেশের স্বাধীনতা কেউ আসলে টু সাম এক্সটেন্ট স্বীকার করছে না, সার্বভৌমত্বকে স্বীকার করছে না, যে সীমান্তে মানুষ মারছে, সে বাণিজ্য ঘাটতি করছে, যে ঘাট ধরে একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় রাখছে, তার সাথে আমরা ইউরোপের তুলনা করছি। কোনোভাবেই আসলে এটা কোনোভাবেই হতে পারে না। আরেকটা জিনিস একটু মুক্তাপা বলেছেন, এই জায়গাটা আমি একটু যোগ করতে চাই। মানে আমি ডাক্তার, কিন্তু আমি এটা কথা বলার রাইট রাখি কি রাখি না, আমি রাদার আপাকে বলবো যে আমার বক্তব্যকে আপনি রাদার বক্তব্যকে কন্ডেম করেন। সেটা হচ্ছে সরকার আমি বুঝি না, সরকার বুঝে। সরকার কি না বুঝে করেছে? আমার উত্তর হচ্ছে সরকার আসলে বুঝে করেছে, খুব ভালোভাবে বুঝে করেছে। আসলে আপনি তো চান নাই যে বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো একটা চুক্তি করবেন, আপনি চেয়েছেন ভারত যা যা চায় সেই জিনিস। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদত আলী, সংযুক্ত হচ্ছেন। জনাব সাদত আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন যে গণমাধ্যমে কয়েকটি জায়গায় আপনার একটি অর্থাৎ কিছু কমেন্ট আমরা দেখতে পেয়েছি যে রেল যোগাযোগ অর্থাৎ রেল করিডোরের কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে যে ভারত একতরফাভাবে সুযোগ পাচ্ছে, বাংলাদেশ লাভবান হবে না, এমন ধরনের প্রচারণা আছে। আসলে বিষয়টি কি আপনি যদি বলেন, আপনি তো সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন এগুলোর সঙ্গে। বিষয়টি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রতি যে এমইউ স্বাক্ষরিত হয়েছে, তো এমইউটা যদি যারা এই বিষয়টি নিয়ে কথা বলে তারা যদি এটা ভালো করে পড়ে দেখেন তাহলে হয়তো অনেক জিনিস স্পষ্ট হবে, তা নাহলে বিতর্ক থেকেই যাবে। আসলে এমইউটা ভারত বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট এই দুটো বিষয়ের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশ নেপালের যে রেল যোগাযোগ, তার পাশাপাশি ভুটানের সঙ্গে যে সংযুক্তি, এই বিষয়টি নিয়ে এমইউটা স্বাক্ষরিত হয়েছে। এটা একটি প্রাথমিক সূচনা এবং এমইউর মধ্যে বলা হয়েছে যে এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে তাদের প্রতিনিধি থাকবেন এবং ভারতেরও প্রতিনিধি থাকবেন এবং তারা একটা স্ট্যান্ডিং কমিটি নির্ধারণ করবেন এসওপি, যেটা কি ধরনের ব্যবস্থাপনায় ট্রেন পরিচালিত হবে এবং মালবাহী ট্রেন বা যাত্রীবাহী ট্রেন যেটি হোক, এবং সেটির ট্যারিফ কিভাবে নির্ধারিত হবে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো এই কমিটির মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত হবে এবং সেটিরই সূচনা হয়েছে মূলত এই এমইউ এর মাধ্যমে। জনাব সাদত, আপনি বলুন যে আপনি যে কথাগুলো বললেন, কিন্তু যে বাংলাদেশের ভিতরে একটা ভারত বিরোধিতা তো সবসময় ছিল, একটা অনেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে তথ্য প্রতিমন্ত্রী বলেছে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল। সেই ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন, সেই যে চুক্তিগুলো সমঝোতা যে স্মারকগুলো হয়েছে, এগুলো কেন তাহলে পাবলিক করা হচ্ছে না বা সেগুলো কেন প্রচার করা হচ্ছে না বা আপনাদের পক্ষ থেকে এর ব্যাখ্যা কেন দেওয়া হচ্ছে না? আপনি যেটা বললেন যে মন্ত্রণালয়ের সম্পৃক্ত থাকবে, সংযুক্ত থাকবে, এটি সামগ্রিকভাবে একটি প্যাকেজ ডিল হচ্ছে, সেই বিষয়গুলোকে কেন ক্যাম্পেইনে যাওয়া হচ্ছে না? এটা একটি এমইউ, এটি ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে একটা হলো সমঝোতা স্মারক, এটি কোনো চূড়ান্ত চুক্তি না এবং ভারত বাংলাদেশের সঙ্গে সঙ্গে নেপাল এবং ভুটানকে সংযুক্ত করে একটি সমন্বিতভাবে একটা আঞ্চলিক একটি পারস্পরিক একটি যোগাযোগ ব্যবস্থা তৈরির একটি সূচনা। তো এখানে বিভিন্ন মত এবং পথের যারা আছেন তারা তাদের বক্তব্য আমি আমাদের বাংলাদেশ রেলের পক্ষ থেকে আমি বলতে পারি যে এটি একটি ভারতের সঙ্গে আলোচনা করে আমরা সরকারি আমাদের রেলের যে স্বার্থ, আমাদের সরকারের যে স্বার্থ, সেগুলোকে আমরা বজায় রেখে কিভাবে আমরা এটা একটা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং আগামীতে আপনি জানেন যে এটা বিমস্টেক, তারপরে ট্রান্সএশিয়ান রেলওয়ের সঙ্গে যে নেটওয়ার্কিং সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, এগুলো তো আগামীতে কিভাবে উত্তরণ হওয়া যায় এটি আমরা চিন্তা করে আমরা সেভাবে আগাবো।
এখানে সরকারের স্বার্থ বা রেলের স্বার্থ সেই বিষয়টিকে আমরা অগ্রাধিকার থেকে আমরা সেভাবে করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা মাত্র সূচনা। এখনই এটা নিয়ে কর্তৃপক্ষ যে কোনো বক্তব্য দিতেই পারে, কিন্তু এমনিতে যেটি আছে এটি আসলে প্রকাশ করার মতো প্রকাশ করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা একটি পারস্পরিক দুই দেশের মধ্যে। আপনি বলতে চেয়েছেন যে মাত্র সূচনা, একটা সমঝোতা চুক্তি মাত্র হয়েছে, অনেক জি। হ্যাঁ, এটা ভিত্তিতে কমিটি গঠিত হবে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, ভারতের রেলওয়ে বোর্ড এবং ভারতের অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ করে আলোচনা করে তারপরে মোডালিটি নির্ধারণ হবে, আলা নির্ধারণ হবে, ট্যারিফ নির্ধারণ হবে। ভারতের কাছ থেকে আমরা কিভাবে সুবিধা নেব, অথবা আমাদের মোংলা পোর্টে আগামীতে আপনি জানেন যে খুলনা মোংলা রেল লাইন চালু হয়েছে। সেই মোংলা পোর্ট দিয়ে ইম্পোর্ট মালামাল আমরা বাংলাদেশ থেকে নেপালে পাঠাবো, ভুটানে পাঠাবো। আমাদের সামগ্রিকভাবে এটার কর্মকাণ্ড ব্যাপ্তি হবে, রাজস্ব আয় হবে, সরকারি লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তারপরেও এটা যেহেতু সূচনা, আগামীতে এটা আমরা নির্ধারণ করার পরে যখন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বা চূড়ান্তভাবে আমরা কার্যক্রমে যাব, তারপরে না এটা নিয়ে আলোচনা হতে পারে। ধন্যবাদ সাদত আলী আপনাকে আমাদের এসে সংযোগ থাকবার জন্য। তবে ডক্টর জাহিদুর একটি বিষয় কিন্তু স্পষ্ট করেছেন, অনেকটা স্পষ্ট করেছেন যে এটি একটি সূচনা মাত্র। এখানে নানা মন্ত্রণালয় সংযুক্ত থাকবে, আরও চুক্তি হবে, পারস্পরিক অনেক বিষয় জড়িত আছে, মাত্র সূচনা। তাহলে আপনি কি বলবেন তাহলে যে যেটি রাজনৈতিকভাবে যে প্রচারণাটা আছে, তাহলে মনে করছেন যে সরকার সঠিকভাবে রেলের ডিজি সাহেব যেমন সবকিছু বলবার চেষ্টা করলেন, এরকম একটি অস্পষ্টতা সরকারের স্পোকসম্যানের পক্ষ থেকে আমি একেবারে সন্তুষ্ট নই ওনার আসলে জবাবে। আমরা যদি পারস্পরিক প্রশ্ন করার সুযোগ থাকতো, ওনাকে আমি একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে এটা তো নতুন অনেকগুলো আবার রেল সংযুক্তির কথা, ভারতকে নতুন অনেকগুলো করিডোরের কথা। আমাদের তো ভারতের পণ্য পরিবহন এর মধ্যেই লাইনে আছেন, এর মধ্যেই শুরু হয়েছে। কানেক্ট করতে পারলে ভালো হতো। সেটা হচ্ছে এর মধ্যেই অনেকগুলো ভারতের পণ্য বাংলাদেশের মধ্যে পরিবহন করা হচ্ছে। এইগুলোর আগেই শুরু হয়েছে। আমরা কয় টাকা পেয়েছি এখন পর্যন্ত? আমাদেরকে বলা হয়েছিল বছরে অন্তত $50 কোটি আমরা পাবো ভারতের এই পণ্য পরিবহন করে। আমরা কি পেয়েছি? আপনি এই চুক্তিতে কি করতে যাচ্ছেন আমি আপনার আগের আচরণ দেখে বুঝতে পারি। প্রতি টনে সরকারের একটা কমিটি বলেছিল 1058 টাকা মাসুল। এই মাসুলও সঠিক আছে বলে আমরা মনে করি না, কিন্তু সরকারের কমিটি নির্ধারণ করেছিল। সেইটাও না, এখন 250 থেকে 300 টাকা গ্রসলি ভ্যারি করে। এইরকম টাকায় আপনি 1/3 1/4 টাকায় আপনি আসলে শেষ পর্যন্ত তাদেরকে এই পণ্য পরিবহনের সুযোগ বাংলাদেশের উপর দিয়ে দিয়েছেন। সরকার তার সাফল্য তো খুব ঢাকঢোল পেটিয়ে জানায়, তাই না? আমাদেরকে কি আজ পর্যন্ত জানিয়েছে যে যখন এগুলো বলছে, আমাদেরকে কি জানিয়েছে যে এখন পর্যন্ত যেগুলো চুক্তি হয়েছে সেগুলোর আওতায় আমরা এত টাকা আর্ন করেছি? সো আপনি আগে যখন একটা অসম চুক্তি করেন যেটা বাংলাদেশের পক্ষে যায় নাই, আপনি এবার আবার আমাকে যত পোশাকি কথা বলেন, ফর্মাল কথা বলেন, আমি কেন আপনাকে রিলাই করব? আমি তো দেখেছি আপনি আগে কি করেছেন। আপনি এবারও তাই করবেন না। আপনি এবারও ভারতকে তার স্বার্থে সব দিয়ে দেবেন। আমি শুরুতেই একটা কথা বলেছি, আমাদের ইভেন করিডোরও আমরা দিতে পারি যদি সেটা আমাদের, প্রথম কথা হচ্ছে করিডোরকে ট্রানজিট বলেন না, ফর গডস সেক, আমরা এত স্টুপিড না। নাম্বার 2 হচ্ছে করিডোরও আপনি দিতে পারেন ভারতকে। আমাদেরও একটা করিডোর চাইবার আছে। আমরা ফেনীর ওখান দিয়ে কিন্তু ত্রিপুরার উপর দিয়ে যদি যাই আমাদের পথ কমে যায়। সো আমরা করিডোর চাইবো। এখন যদি চাই, আমি আমার এটা দেওয়ার বিনিময়ে আমি মাসুলটা, আপনি কলকাতা থেকে যদি আপনি ত্রিপুরার আগরতলায় যান, আপনার সময় লাগবে, আপনার যে দূরত্ব লাগবে তার 6 ভাগের 1 ভাগ দূরত্ব বাংলাদেশের উপর দিয়ে লাগে। সো আপনার বিরাট লাভ হচ্ছে। আপনি বলছেন যে অর্থাৎ বৈষম্যমূলক হচ্ছে। আপনি তো আগে বৈষম্যমূলক চুক্তির উদাহরণ আছে আমাদের। ধন্যবাদ। আমি আপনাকে আর ভবিষ্যতে কেন ধন্যবাদ নুরজাহান বেগম মুক্তা। আপনি বলুন যে অতীতে যে চুক্তিগুলো হয়েছে, টেরিফটি আমরা বাংলাদেশ ঠিকমতো পাইনি বা সেগুলো প্রচারও করা হয়নি বলে সংশয় সন্দেহের সৃষ্টি হচ্ছে। দেখুন, এই যে সবচেয়ে বড় কথা হলো, একটা কথা আছে না যে জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। এই যে ওনাদের চর্বিত চর্বণ, আওয়ামী লীগ 2009 থেকে স্পেশালি আমি বলবো এই পর্যন্ত ক্ষমতায় আছে, আর শ্রী নরেন্দ্র মোদীও কিন্তু 3 টার্ম ক্ষমতায় আছে। এর মধ্যে মিনিমাম 10 বার কিন্তু আসা যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে। আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন বা মিস্টার মোদী এসেছেন, মিনিমাম 10 বার হয়েছে। তো প্রতিবারই কিন্তু ওনারা একই চর্বিত চর্বণ বলেছে। কি চুক্তি হয়েছে জনগণ কেন জানলো না? তাইলে এই যে 16 বছর ধরে ক্ষমতায় আছে, বাংলাদেশ কি ভারত হয়ে গেছে? কি দেখেছেন আপনারা এর মধ্যে? কি দেখেছেন? বাংলাদেশ তো 16 বছর ধরে আওয়ামী লীগ একটা না ক্ষমতায়। বাংলাদেশ কি বাংলাদেশের জায়গায় আছে না ভারত দখল করে নিচ্ছে? তাহলে তো আপনাদের যে এই সমস্ত অসার বক্তব্য, এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন ওনারা বলে
ঠিক আছে, সীমান্তে হত্যা আমরা কি কখনো সেটার প্রতিবাদ করিনি? তারপর বলছে আমাদের চ্যানেল দেখাচ্ছে না, বিটিভি দেখাচ্ছে। আর এখন ওনাদের কথা হলো যে আওয়ামী লীগকে শুধুমাত্র ভারত থেকে সবকিছু আনতে হবে। কেন, অতীতে তো বিএনপিও ক্ষমতায় ছিল, আপনি বলেন তো। ছিল না, এখন না, অনেক satellite বিএনপি কি এনেছে একটা উদাহরণ দেন। বিএনপি না, অন্য সরকার, আপনাকে তো অবশ্যই বলতে হবে বিএনপির ব্যর্থতা না আপনি আপনার তো- সফলতা বলেন। আপনার কণ্ঠস্বর আর বিএনপির কণ্ঠস্বর তো একই আমি পাচ্ছি। অতএব বিএনপি আমলে বা জাতীয় পার্টি আমলে এই তাদের সরকার কি এনেছে? যা এনেছে আওয়ামী লীগ সরকার। আপনার স্থল সীমান্ত চুক্তি থেকে শুরু করে সমুদ্র সীমা বিজয়, তারপরে গঙ্গা পানি চুক্তি থেকে সব করে আজকে দেখুন, এই যে একটু আগে যিনি বক্তব্য রাখলেন রেলওয়ের আইডিজি ডিজি সাহেব, উনি যে কথাগুলো বললেন সেগুলোর সাথে আমি অ্যাড করে আমি বলতে চাচ্ছি যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত আচ্ছা, হয়েছে। শুনুন, মুক্তাব, বলি, আমি আসবো শেখ একটু হাসিনা এবং আমাদের শ্রী সঙ্গে নরেন্দ্র ডিজি সাহেব মোদী- কয়েকটা উত্তর দিবেন, যেহেতু উনি সংশ্লিষ্ট আছেন। সাদত আলী শুনতে পাচ্ছেন, আপনি বলুন যে কয়েকটা প্রশ্ন উল্লেখ করেছে ডক্টর জাহিদুর রহমান, এ প্রসঙ্গে কোনো আপনার উত্তর আছে কিনা আপনি কি বলবেন? না, আমি যেটা বলতে চাচ্ছি, আমি বাংলাদেশ রেলের পক্ষ থেকে বলছি। সুতরাং বাংলাদেশ রেলওয়ে ভারতের সঙ্গে পাকিস্তান আমলে কিছু ইন্টারচেঞ্জ পয়েন্টে মালামাল পরিবহন হতো, যাত্রী পরিবহন হতো, এবং বর্তমানে যাত্রী উভয় পরিবহনটা হচ্ছে। এবং সেক্ষেত্রে তাদের যে প্রাপ্য যে ভাড়া, যেটি যাত্রী খাতে অথবা মালামাল খাতে যে ভাড়ার যে রেশিও, সেটি আমরা চুক্তি মোতাবেক যেগুলো পাচ্ছি, সেটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি অন্য কোথায় কি হলো সেই জিনিসটার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যে ব্যবস্থাপনা এবং আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তির বিষয়টিকে যদি আপনি মিলান, তাহলে আমার মনে হয় যে এটা যথেষ্ট হবে না। আপনি দেখেন যে আমরা ভারতের প্রতিদিন কিন্তু ভারত থেকে কলকাতা চিতপুর থেকে ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসতে যাত্রী নিয়ে এবং প্রতিদিন যায়, এবং এটি ভারতের রেট দিয়ে পরিচালিত হয় আমাদের দেশে যাত্রী পরিবহনে। সেখানে ভাড়া আমরা কীভাবে নির্ধারণ করি? আপনি জানেন যে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমাদের শিলিগুড়িতে আমাদের যে ট্রেনটা যায়, সেখানে ভাড়া কীভাবে নির্ধারিত হয়েছে এবং ভাড়া রেশিওটা কত এবং কীভাবে রেশিও হয়েছে, এটা আপনি যদি এটা আমাদের কাছে আসেন, আমি আপনাকে দেখাবো যে কত ডিস্টেন্স এবং ভাড়া রেশিও কীভাবে হয়েছে। তাতে দেখলে খুব পরিষ্কার করে বুঝতে পারবেন যে এখানে আমাদের যে অংশটুকু আমরা 16 না, আমাদের অংশ করেছি। মালামাল ক্ষেত্রে একই, আমাদের কন্টেনার পরিবহন করতেছি, মালামাল পরিবহন করতেছি। এবং আপনাকে জানাচ্ছি যে 2022-23 অর্থ বছরে ভারতীয় মালামাল পরিবহনে বাংলাদেশ রেলওয়ে 175 কোটি টাকা আমরা আয় করে দিচ্ছি। এবং সেই সময় আমরা আপনার হচ্ছে নিত্য পরিবহন ও অন্যান্য মালামাল পরিবহন করি। আমাদের ভারত আমাদের যে ভাড়া নির্ধারিত মালা আদায় করে থাকি। সুতরাং এখানে বাংলাদেশ রেলওয়ে আমাদের পক্ষ থেকে আমাদের যেটুকু আমাদের আইন সিদ্ধভাবে যেগুলো প্রাপ্তি সেগুলো আমরা পাচ্ছি। ধন্যবাদ জনাব সাদত, আলোচনা শেষ পর্যন্ত চলে এসেছি। এ ব্যাপারে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি আমাদের কাছে আপনাকে পরিষ্কার করে ডকুমেন্ট আমি আপনার কাছে আসবো। জি বলুন। জি, ধন্যবাদ। ডক্টর শহীদুল ইসলাম, আমি আসবো। আমি যতটুকু ডিজি সাহেবের অ্যামাউন্ট দিয়েছেন, ডিজি সাহেবের 177 কোটি টাকা টেরিফ উনি পণ্য পরিবহনের মাধ্যমে পেয়েছেন গত বছরে বলেছেন। এটা হয়তো পরিমাণগতভাবে খুব বেশি মনে হচ্ছে না, আর বাংলাদেশ থেকে যেটুকুন যাচ্ছে ট্রেনে সেই মালের পরিমাণও সম্ভবত তত বেশি নয়। যা হোক, কথাটা আমি যেটা বেসিক কথায় আসতে চাই, আমাদের ডাক্তার জাহিদ সাহেবের সাথে আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত যে আসলে ইউরোপে যে কনসেপশন বা পারসেপশন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক নেইবারদের মাঝে যে সম্পর্কটা, দিস শুড বি অ্যাবসলিউটলি বিং এস্টাবলিশড ইন আওয়ার নেইবারিং কান্ট্রি, স্পেশালি সার্ক তৈরির অন্যতম। সেটা তো আমাদের নেই, সে বিশ্বাসের জায়গাটা নেই বলেই তো কথা বলছি। আমি সেই কথাই বলছি যে আপনি প্লিজ, সার্ক তৈরি করার মূল আকাঙ্ক্ষাটাই ছিল যে আপনি বাংলাদেশ ভারতের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু। যদি আমি শুধু এই কথাটাই বলবো যে বন্ধুত্ব যদি হয় তাহলে পারস্পরিক স্বার্থ রক্ষা করি বন্ধু। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথভাবে 14 অনুচ্ছেদের ঘোষণায় দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভবিষ্যৎমুখী উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত এবং কর্মপন্থার দিক নির্দেশনা দিয়েছেন, এবং ডিজিটাল অংশীদারিত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব বিষয়ক
দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে ভারত ও বাংলাদেশ কাজ করবে। তাই আমি যে ধন্যবাদ। কথাটি আপনি ডিজি সাহেবের থেকে শুনলেন, জি। আমি তো আমার বক্তব্যের প্রারম্ভে সেটা বলেছি, এটা তো জাস্ট একটা সূচনা। না, ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।